আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি চলে এসেছি তোমাদের একটি মজাদার, অনেক ইন্টারেস্টিং একটা কবিতা নিয়ে। সেই কবিতাটি পড়তে আমাকে অনেক ভালো লাগে। আশা করছি তোমাদের শুনলে তোমাদেরকেও ভালো লাগবে। সেই কবিতাটি হচ্ছে নেমন্তন্ন, অন্নদাশঙ্কর রায়ের কবিতা। ওকে, যে কবিতাটি তোমাদের পাঠ্য বইয়ের 37 পৃষ্ঠায় আছে। তো চলো আমরা শুরু করি। দেখো, আমরা কবিতাটা আবৃত্তির মতো করে করি। যদিও আমি আবৃত্তি সেরকম পারি না, কিন্তু আশা করছি তোমরা আবৃত্তি করলে তোমাদেরটা অনেক ভালো হবে। তো আমি চেষ্টা করছি। নেমন্তন্ন, অন্নদাশঙ্কর রায়। যাচ্ছ কথা চাংড়ি পতা, কিসের জন্য নেমন্তন্ন? বিয়ের বুঝি না বাবুজি, কিসের তবে ভজন হবে? শুধুই ভজন, প্রসাদ ভজন। কেমন প্রসাদ? যা খেতে স্বাদ। কি খেতে চাও? ছানার পোলাও। ইচ্ছে কি আর? সরপুরিয়ার। আহ কি আয়েশ! রাবড়ি পায়েস। এই কেবলই ক্ষীর কদলি। বাহ কি ফলার! সবরি কলার। এবার থামো, ফজলি আমো। আমিও যাই না মশাই। সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর একটি কবিতা। তো আমরা আরেকবার পড়ি। দেখো, যাচ্ছ কথা, যাচ্ছ কথা চাংড়ি পোতা, কিসের জন্য নেমন্তন্ন? বিয়ের বুঝি না বাবুজি, কিসের তবে ভজন হবে? শুধুই ভজন, প্রসাদ ভজন। কেমন প্রসাদ? যা খেতে স্বাদ। কি খেতে চাও? ছানার পোলাও। ইচ্ছে কি আর? সরপুরিয়ার। আহ কি আয়েশ! রাবড়ি পায়েস। এই কেবলই ক্ষীর কদলি। বাহ কি ফলার! সবরি কলার। এবার থামো, ফজলি আমো। আমিও যাই না মশাই। হুম, দেখো এই দুইজন। ওকে, এবার আমরা এই যে কবিতাটি পড়লাম, এই কবিতাটি আমাদের অনুশীলনীতে দেখো, প্রথমে আমাদের এখানে একটা মূল ভাব দেওয়া আছে। এই যে 1 নম্বরে মূল ভাব, আমরা মূল ভাবটি মানে এই কবিতাটিতে আমাদেরকে কি বোঝানো হয়েছে সেটাই হচ্ছে মূল ভাব। তো কবিতার কিন্তু মূল ভাবগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে, কারণ পরীক্ষা কিন্তু এটা দিয়ে তোমাদের 5 মার্ক আসবে। এই মূল ভাবটি লিখতে হবে। তো এই মূল ভাবটি আমরা পড়ে নি। দেখো যে এই ছড়াটিতে আসলে একটি হাসির গল্প বলা হয়েছে। একজন লোক ভজন গান শুনতে চাংড়িপোতা নামের এক জায়গায় যাচ্ছে। পথে এক বন্ধুর সাথে দেখা। বন্ধুর একটার পর একটা প্রশ্ন করছে আর সে উত্তর দিয়ে যাচ্ছে। ধীরে ধীরে বোঝা গেল ভজন গান শোনার চেয়ে তার অনেক বেশি লোভ হচ্ছে ভজনে, অর্থাৎ ভালো ভালো খাবার খাওয়ায়। তার বন্ধুর সঙ্গে যেতে চাইলেও সে তাকে নেয় না, কারণ বন্ধুর সঙ্গে গেলে তার খাওয়া যদি কম হয়, এই ভয়, তাই না? এই অনেক সুন্দর। তো এটা আমরা জানলাম। এরপরে দেখো 2 নম্বরে যে আমাদের শব্দার্থগুলো আছে, 3 নম্বরে যে প্রশ্ন, 4 নম্বরে, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, হ্যাঁ 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, এগুলো আমরা একটু অ্যান্সার শিটে দেখে আসি। হ্যাঁ, সেখানে দেখলে আমরা একবারেই সেগুলো অ্যান্সার গুলো পেয়ে যাব। তো দেখো এখানে অ্যান্সার শিটে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা যদি একটু দেখি, আমরা 2 নাম্বার শব্দার্থ থেকে বিষয়গুলো জানার চেষ্টা করব। এই যে আমাদের 1 নাম্বারে এটা আমরা সেটা ওখানে দেখেছি। এই শব্দার্থ দেখো, প্রথমে হচ্ছে ভজন। ভজন মানে হচ্ছে দেব দেবীর আরাধনা। দেব দেবীর আরাধনাটাকে আমরা ভজন বলি। তারপর হচ্ছে প্রসাদ। প্রসাদ মানে হচ্ছে আশীর্বাদ বা দোয়া হিসেবে যে দেওয়া খাবারকে প্রসাদ বলা হয়। ভজন মানে হচ্ছে আহার বা খাওয়া। হ্যাঁ, স্বাদ মানে হচ্ছে ইচ্ছা। সরপুরিয়া মানে হচ্ছে দুধের সর দিয়ে তৈরি এক রকম মিষ্টি, যেটা হচ্ছে সরপুরিয়া। আর আয়েশ, আয়েশ মানে হচ্ছে আরাম বা তৃপ্তি। আর রাবড়ি মানে হচ্ছে খুব মিষ্টি এক ধরনের খাবার, রাবড়ি। হ্যাঁ, আচ্ছা ক্ষীর, ক্ষীর মানে হচ্ছে দুধ দিয়ে তৈরি মিষ্টান্ন। তারপর হচ্ছে কদলি, কদলি মানে হচ্ছে কলা। ফলার মানে হচ্ছে কলা বা অন্যান্য ফলমূল দিয়ে তৈরি করা খাবারকে বলা হয় ফলার। ফজলি আম মানে হচ্ছে খুব সুগন্ধ ও মিষ্টি স্বাদের আম। সবরি কলা মানে হচ্ছে একরকম কলার নাম। এই হলো আমাদের শব্দার্থ। এই পাশে শব্দার্থ দিয়ে এই পাশে বাক্য গঠনও ছিল, সেগুলো তোমরা দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এগুলো তোমরা একবার পড়ে নিতে পারো। ওকে, আচ্ছা এরপরে আমরা দেখো 3 নাম্বার যেগুলো প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো দেখি। লোকটি কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে? এটা আমরা উত্তর দিব, লোকটি নেমন্তন্ন খেতে চাংড়িপোতা যাচ্ছে। লোকটি নেমন্তন্ন খেতে চাংড়িপোতা যাচ্ছে। খ নাম্বার প্রশ্নটি দেখো, এই কবিতায় কি কি খাবারের নাম উল্লেখ আছে? এই কবিতায় যেসব খাবারের নাম উল্লেখ আছে তা হলো ছানার পোলাও, সরপুরিয়া, রাবড়ি, পায়েস, ক্ষীর, সবরি কলা, ফজলি আম, এগুলো আছে, তাই না? হ্যাঁ। গ নাম্বার দেখো, কোন খাবার সে আয়েশ করে খেতে চায়?
রাবড়ি পায়েস সে আয়েশ করে খেতে চায়। আচ্ছা, লোকটি কোন কোন ফল খেতে চায়? এখানে উত্তর হবে লোকটি সবরি কলা ও ফজলি আম খেতে চায়। এই দুইটা ফল খেতে চায়। আচ্ছা, সে কোন আম খেতে চাইছে? সে ফজলি আম খেতে চাইছে, তাই না? ভজন আর ভজন আর ভজনের মধ্যে পার্থক্য কি? ভজন হলো দেবদেবীর আরাধনা করে গান গাওয়া, যেটাতে ভ ওকার নেই, হ্যাঁ? আর যেটাতে ভ ওকার আছে সেটা হচ্ছে খাওয়া দাওয়া। মনে রাখবে, ভজন যেটা ভ সেটা হচ্ছে দেবদেবীর আরাধনা, আর যেটা ভ ওকার ভ সেটা কিন্তু খাওয়া দাওয়া। আচ্ছা, লোকটি কি কি খাবার খেতে চাইছে তার তালিকা বানাই। লোকটি খেতে চাইছে, দেখো 4 নম্বরে লোকটি কি কি খাবার খেতে চেয়েছে? ছানার পোলাও, সরপুরিয়া, রাবড়ি পায়েস, ক্ষীর কদলি, সবরি কলা, ফজলি আম, তাই না? এগুলো খেতে চেয়েছে। আচ্ছা, 5 নাম্বার দেখো, নেমন্তন্ন সম্পর্কে নিজের কোনো ঘটনা, মজার ঘটনা বলি। দেখো, আমি একদিন বাবা মায়ের সাথে এক আত্মীয়র বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলাম। সেখানে সবার সাথে খাওয়া দাওয়ার সময় তাদের বাড়ির কুকুরটা হঠাৎ বিকট ভাবে ঘেউ ঘেউ করে ওঠে। ছোটবেলায় কুকুর দেখে আমি প্রচন্ড ভয় পেতাম। অত জোরে কুকুর চিৎকার শুনে আমি ভীষণ ভাবে চমকে উঠি। এতে এতে দেখো, এতে আমার হাতে ধরা খাবারের প্লেটটা উল্টে বাবার কোলের উপর পড়ে যায়। ঘটনাটি দেখে সবাই হেসে ওঠে। এই হচ্ছে একটা মজার ঘটনা, তাই না? আচ্ছা, 6 নাম্বারটা দেখো, আমার প্রিয় খাবারের নাম লিখি এবং কেন প্রিয় তা লিখি। দেখো, আমার প্রিয় খাবার হলো পায়েস, কারণ আমি মিষ্টি জাতীয় খাবার ভালোবাসি। তাছাড়া পায়েস দুধ, চিনি ও আতপ চাল দিয়ে রান্না করা হয় বলে এর স্বাদ আমার কাছে ভালো লাগে। দেখো, এটা কিন্তু তোমার নিজের ব্যাপার, তোমার কাছে কোন খাবারটা ভালো লাগে তুমি সেটাই দিতে পারো, আর আমার এটাও তুমি লিখতে পারো। ওকে, তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, 7 নাম্বার দেখো, একই অর্থ হয় এমন শব্দগুলো জেনে নি। দেখো, নেমন্তন্ন এরকম শব্দ হচ্ছে নিমন্ত্রণ অথবা দাওয়াত, মানে এটা শব্দার্থর মতোই বলতে পারো। স্বাদ মানে হচ্ছে ইচ্ছা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা, হ্যাঁ? বিয়ে মানে হচ্ছে বিবাহ বা পরিণয় বা শাদী। ওকে, এরপর দেখো, তোমাদের যে 8 নম্বরের প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে ডান দিক থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসাই। এই দিক থেকে ডান দিক থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসাতে হবে। তো 1 নাম্বার যে শব্দটি বসবে সেটা হচ্ছে লোকটি আয়েশ করে খেতে চায়, এখানে হবে রাবড়ি পায়েস। এখানে হবে কি? রাবড়ি পায়েস। তারপর দেখো, লোকটি চাংড়ি পোতা যাচ্ছে ভজন শুনতে, এখানে হবে ভজন শুনতে। আচ্ছা, শুধু ভজন নয়, সাথে আছে প্রসাদ ভোজন, এখানে হবে লোকটি খেতে চায় ছানার পোলাও, এখানে হবে ছানার পোলাও, হ্যাঁ? বাহ, কি ফলার! সবরি কলার, এখানে হবে সবরি কলার। ওকে, আচ্ছা, এরপর 9 নাম্বার দেখো, ছড়াটি আবৃত্তি করি। ছড়াটির নাম সহ কবিতাটি ভালোভাবে মুখস্থ করে শিক্ষকের সাহায্যে নিয়ে আবৃত্তি করি। তো আমি যেভাবে করে পড়িয়ে দিলাম তোমরা সেভাবেও করতে পারো। ছড়াটি পড়িও ঠিক মতো বিরাম চিহ্ন বসিয়ে দিই, যেখানে কমা কোথায় হবে, দাড়ি কোথায় হবে, বিস্ময় সূচক চিহ্ন কোথায় হবে সেটা বসানোর চেষ্টা করি, এটা তুমি নিজেই করবা। ওকে, আচ্ছা, এরপরে দেখো, আমরা অতিরিক্ত কিছু প্রশ্ন দেখে আসি যেগুলো আমাদের পরীক্ষার জন্য কাজে লাগবে। নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা। দেখো, বাক্য রচনা তো অবশ্যই তোমাদের আসবে, সেটা তোমরা দেখে নাও। নেমন্তন্ন, দেখো নেমন্তন্ন দিয়ে আমরা বলি শুক্রবার আমাদের বিয়ের নেমন্তন্ন আছে। ভজন, ভজন হচ্ছে খোকার ভজনে বেশি আগ্রহ নেই। স্বাদ, সালমার চমচম খাওয়ার স্বাদ হয়েছে। আয়েশ, দাদু আয়েশ করে পিঠা খাচ্ছেন। ওকে, নিচের যুক্ত বর্ণগুলো আমরা এবার ভেঙে ভেঙে শব্দ গঠন করব। দেখো, এই যে যুক্ত বর্ণ যেটাকে আমরা যুক্তক্ষ বলি সেটা হচ্ছে ক আর মূর্ধন্যস্ব। ক আর মূর্ধন্যস্ব, এটা আমরা বলতে পারি অপেক্ষা। আমরা বাংলাদেশের জন্য অপেক্ষা করছি। দেখো, এটা কিন্তু পরীক্ষায় তোমাদের 10 নাম্বার আসবে, এই জন্য এটা মনোযোগ সহকারে দেখো। এই যে যুক্ত করতে কি আছে, ক আর মূর্ধন্যস্ব, এটা হবে শব্দ হবে অপেক্ষা, আর অপেক্ষা দিয়ে আমরা বলবো আমরা বাসের জন্য অপেক্ষা করছি। এখানে দেখো দন্তন্য আত্ম, এটা হবে প্রান্ত, নদীর প্রান্তে ঘন বন। এটা দেখো চৌয়াচ্ছ, এটা হবে স্বচ্ছ, দিঘিটির পানি কাচের মতো স্বচ্ছ। আচ্ছা, এটা হবে দন্তন্য দন্তন্য, যেমন ধরো রান্না, রান্না হলেই খেতে বসবো। ওকে, আচ্ছা, এরপরে দেখো এখানে আছে কিন্তু দেখো উ আর গ, হ্যাঁ, উ আর গ, যেমন ধরো মঙ্গল, বাবা মা সর্বদা সন্তানের মঙ্গল চান। আচ্ছা, নিচের শব্দগুলোর বানান শুদ্ধ করে লেখো। দেখো, বানান শুদ্ধটা দেখো, এখানে ভুল বানান আছে। দেখো, প্রসাদ, এটা হবে প্রসাদ, দন্তস্ব হবে। নেমন্তন্ন, এটা বানানটা এরকম হবে। বা রাবড়ি, এটা হবে ডয়বিন্দ্র র, এখানে হবে। আচ্ছা, এটা হবে ফায়েস আছে, এটা হবে পায়েস। সরপুরিয়া, এটা হবে এরকম বানানটা। ওকে, আচ্ছা, এবার প্রশ্নগুলো দেখো। লোকটি কোন কলা দিয়ে তৈরি ফলার খেতে চায়?
এটা হবে লোকটি সবরি কলা দিয়ে তৈরি ফলার খেতে চায়। হ্যাঁ, আচ্ছা, লোকটি তার বন্ধুকে সাথে নিতে চায় না কেন? বন্ধু সাথে গেলে যদি তার খাওয়ার টান পড়ে, এই ভেবে লোকটি তার বন্ধুকে সাথে নিতে চায় না। আচ্ছা, এরপরে দেখো, এবার পরীক্ষায় কিভাবে কবিতাটি আসে আমি তোমাদেরকে একটু বলি। পরীক্ষায় কিন্তু কবিতাটা এইভাবে করে দিবে, দিয়ে কবিতার আলোকে কিন্তু 2 থেকে 3টা প্রশ্ন আসবে। কবিতাটা এখান থেকে দিবে। হ্যাঁ, দেওয়ার পরে তোমাদেরকে এখান থেকে প্রশ্ন দিতে পারে। তো এখানে আমরা সঠিক টিক চিহ্নগুলো দেখি। সঠিক উত্তরটি বেছে লেখো। দেখো, চাংড়িপোতা কিসের নাম? এখন এখানে উত্তর কি হবে বলতো? চাংড়িপোতা কিসের নাম? চাংড়িপোতা হচ্ছে একটা জায়গার নাম। কি উত্তর হবে? জায়গার নাম। তাহলে এখানে উত্তর হবে হচ্ছে জায়গার। আচ্ছা, লোকটি কিসের নেমন্তন্নে যাচ্ছে? লোকটি কিসের নেমন্তন্নে যাচ্ছে? উত্তর হবে ভজন শোনার নেমন্তন্ন। হ্যাঁ, এখানে হবে ভজন শোনার। আচ্ছা, চাংড়িপোতায় কি কি হবে? চাংড়িপোতায় কি কি হবে? এটা হবে ভজন ও ভজন। হ্যাঁ, চাংড়িপোতায় হবে ভজন ও ভজন, মানে এই যে ভজন মানে হচ্ছে আরাধনা, আর এটা হবে খাওয়া দাওয়া। ওকে, কবিতাংশে প্রকাশিত হয়েছে। 4 নম্বরের উত্তর হবে দুইজন লোকের কথোপকথন। এখানে হবে দুইজন লোকের কথোপকথন। ওকে, আর এখানে এই যুক্ত বর্ণটাতে কি আছে? এখানে হবে দন্তন্য আর ত। এখানে এই যে দেওয়া আছে, এখানে হবে দন্তন্য আর ত, যেটাতে আছে এটা অর্থাৎ খ নাম্বারটা। ওকে, আচ্ছা, এবার দেখো নিচের শব্দগুলোর অর্থ লেখো। এটা দেখো, ভজন মানে হচ্ছে কি, যে গানে সৃষ্টিকর্তার প্রশংসা করা হয়, অর্থাৎ যেটা সেটাতে কিন্তু ভজন মানে হচ্ছে প্রশংসার গান। স্বাদ মানে ইচ্ছা, ভজন যেটা ভকার সেটা কিন্তু আহার। নেমন্তন্ন, নেমন্তন্ন মানে হচ্ছে নিমন্ত্রণ বা দাওয়াত। আর প্রসাদ মানে হচ্ছে দেবতার উদ্দেশ্যে নিবেদিত খাদ্য সামগ্রীকে আমরা প্রসাদ বলি। ওকে, নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। দেখো, লোকটি কোথায় যাচ্ছে? এটা উত্তর হবে লোকটি চাংড়িপোতা যাচ্ছে। লোকটি চাংড়িপোতা কেন যাচ্ছে? ভজন গান শোনা ও সেই সাথে নেমন্তন্ন খাওয়ার উদ্দেশ্যে লোকটি চাংড়িপোতা যাচ্ছে। লোকটি কি খাওয়ার স্বাদ হয়েছে? লোকটি ছানার পলার খাওয়ার স্বাদ হয়েছে। আচ্ছা, এরপর আমরা কবিতার মূল ভাবটা লিখি। কবিতার মূল ভাব হচ্ছে, একজন লোক ভজন গান শোনার জন্য চাংড়িপোতা যাচ্ছে। পথে এক বন্ধুর সাথে তার দেখা। বন্ধু তাকে নানা প্রশ্নের জবাবে লোকটি উত্তর দিয়ে যাচ্ছে। প্রশ্নগুলো থেকে বোঝা যায় যে খাবারের প্রতি প্রশ্নকর্তা লোকটির আগ্রহ বেশি। ওকে, তো এই ছিল আজকে আমাদের যে কবিতাটি ছিল, সেটা হচ্ছে যে নেমন্তন্ন। এই নেমন্তন্ন কবিতার যে অনুশীলনী যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তোমরা যদি এই যে অন্নদাশঙ্কর রায়ের যে এখানে সম্পর্কে যে লেখা আছে কবি পরিচিতি, সেটা তোমরা পড়ে নিতে পারো। তারপর আমি একবার পড়িয়ে দিচ্ছি। দেখো, যে অন্নদাশঙ্কর রায় 1905 সালের 15ই মার্চ ভারতের উড়িষ্যা রাজ্যের ঢেকানল জেলায় জন্মগ্রহণ করেন। কত সালে? 1905 সালে। মনে থাকবে? 1905 সালে মনে রাখবে, 15ই মার্চ। হ্যাঁ, কোথায়? ভারতের উড়িষ্যা রাজ্যের ঢেকানল জেলায় জন্মগ্রহণ করেন। এগুলো কিন্তু মনে রাখবে। ওকে, তিনি পাটনা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে পড়াশোনা করেছে। অনার্স নিয়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন। সরকারি চাকরিতে যোগ দিয়েছিল। 1926 সালে তিনি প্রশিক্ষণের জন্য বিলাতে যান। তিনি একজন বিখ্যাত ছড়াকার, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী ও উপন্যাসও লিখেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে পথে প্রবাসে, বিনুর বই, হ্যাঁ, তারপর উর্কি ধানের মুরকি, তারপর রাঙ্গা ধানের খই প্রভৃতি। অন্নদাশঙ্কর রায় 2002 সালের 28শে অক্টোবর কলকাতায় মৃত্যুবরণ করেন। ওকে, তো এই ছিল আজকে আমাদের যে অন্নদা রায়ের শঙ্করের যে একটা ছড়া, হ্যাঁ, ছড়া জাতীয় কবিতা, এইটা আমরা আজকে দেখলাম। তো আশা করছি তোমাদের সেটা আজকের যে ক্লাসটি সেটা অনেক ভালো লেগেছে, এবং এই ক্লাসের রিলেটেড যে অনুশীলনের প্রশ্নগুলো ছিল সেগুলো আমি তোমাদেরকে সমাধান করে দিয়েছি, এবং পরীক্ষায় যে টাইপের প্রশ্ন হবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়েছি। তো ভিডিওটি কেমন লেগেছে তোমাদেরকে অবশ্যই কমেন্টে জানাতে হবে। হ্যাঁ, আর তোমাদের বন্ধুদের সাথে বিষয়টি শেয়ার করতে হবে। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে কোনো একটি নতুন ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করিও, আমিও তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।